আসসালামু আলাইকুম। আজ 24 এপ্রিল 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। প্রিয় দর্শক, শুরুতেই জানাচ্ছি শিরোনাম। কেএনএফ সন্দেহে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার। মোদি কেন মুসলিমদের বহিরাগত বললেন? শক্তিশালী হচ্ছে ইরান, একক শক্তি হিসেবে আবির্ভাবের সম্ভাবনা। এবার বিস্তারিত। সাবেক আইজিপি বেনজির আহমেদকে পূজা করতে চান রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি। এক টকশোতে তিনি বলেছেন, আমি অলি আল্লাহ মানি না, সারাদিন বেনজিরের পূজা করব, কারণ তিনি সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। এই পৃথিবীতে দেবতার আশীর্বাদ পুষ্ট দেবদূত জিউস বলতে যদি কেউ থাকেন, সেটা ডক্টর বেনজির। কর্মজীবনে তিনি ছিলেন পরশ পাথর। দুধের মধ্যে ভেজাল থাকতে পারে, মধুতে ভেজাল থাকতে পারে, কিন্তু বেনজিরের মধ্যে কোনো ভেজাল নেই। গোলাম মাওলা রনি বলেন, বেনজিরের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তিনি আইজিপি হবার পর আমার গর্ব হতো। কালের কণ্ঠে যেভাবে তার বিরুদ্ধে নিউজ এসেছে, এরপর থেকে আমি চুপসে গেছি। আমি নিজেও তাকে নিয়ে কন্টেন্ট করেছি। পত্রপত্রিকায় তার সম্পদের যে বিবরণ এসেছে, সেটা পর্বত বা পাহাড় বললেও ভুল বলা হবে। একটা মানুষ 30-35 বছর চাকরি করে এত সম্পদ গড়বেন, এটা অকল্পনীয় ব্যাপার। রনি আরও বলেন, তিনি চুপ থাকলেই পারতেন, কিন্তু তিনি পুরো বিষয়টি অস্বীকার করেছেন। তিনি নিজেকে একেবারে সৎ দাবি করেছেন। প্রথমত, বেনজিরের ঘটনা ব্যতিক্রম ধর্মী ঘটনা, এটা লেভেলের বাইরে। ঘটনাগুলো সত্য হলে তিনি দুর্নীতির আকাশে ব্ল্যাক হোল হিসেবে চিরদিন বেঁচে থাকবেন। দ্বিতীয়ত, বেনজিরকে অনুসরণ করে অনেকেই সম্পদের পাহাড় গড়ে তুলতে পারেন, সেটা বন্ধ করতে হবে। ব্যাংক লুটপাট সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের পর পার্বত্য জেলা বান্দরবানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী সহ যৌথ বাহিনী। এই অভিযানে কেএনএফ সদস্য সন্দেহে গ্রেপ্তার হয়েছেন ভানমুন নোয়াম বম। তিনি রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুর 2:30টায় বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম ইমরান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার ভানমুন নোয়াম বম রুমা উপজেলার মুনলাইপাড়া নিবাসী লিয়ান অং বমের ছেলে এবং রুমা উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি। গত 5 এপ্রিল রুমা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান পার্বত্য জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি অং ছাইং উপুলু ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের গঠনতন্ত্র বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ রুমা উপজেলা সভাপতি ভানমুন নোয়াম বমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত 2 ও 3 এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ, টাকা লুট ও পুলিশ আনসারের 14টি অস্ত্র লুট হওয়ার ঘটনা ঘটে। ব্যাংক ব্যবস্থাপক উদ্ধার হলেও লুট হওয়া অস্ত্র ও টাকা উদ্ধার করা যায়নি। সশস্ত্র সংগঠন কেএনএফ এই সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতার, অস্ত্র ও টাকা উদ্ধারের অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। অভিযান সমন্বয় করছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে ইতোমধ্যে কয়েকশো লোককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত আছে। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারের ব্যাপারে দলের পক্ষ থেকে যে ঘোষণা আছে তা অমান্য করলে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগের দিন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ আছে। তাই নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রত্যাহারের সময়সীমা ছাড়াও নিজেই প্রার্থিতা প্রত্যাহার করা সম্ভব। তাই শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে দল। এখানে কেউ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে দলে। সময় মতো সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনের সময়সীমা শেষ হয়ে গেলে কেউ ইচ্ছে করলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন। এদের মধ্যে অনেকেই বলেছেন যে, আমরা বিষয়টি আরও আগে অবহিত হলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হতো। তারপরও কেউ প্রার্থিতা প্রত্যাহার করেছেন, কেউ করেননি। এই বিষয়টা চূড়ান্ত হতে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে দলের সিদ্ধান্ত কেউ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এখন থাকছে ভারতের নির্বাচনের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতা ভারতের মাটিতে সুরক্ষিত।
হিন্দু প্রথম দৃষ্টিভঙ্গির প্রতি গভীরভাবে নিবিষ্ট রয়েছেন মোদি। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের অর্থনৈতিক ও কূটনৈতিক উত্থান ঘটিয়ে বিশ্বব্যাপী রাষ্ট্রনায়কের ভূমিকায় নিজের ভূমিকা তুলে ধরেছেন তিনি। এটি করার মাধ্যমে তার দলের ধর্মীয় লাইনে ভারতের বৈচিত্র্যময় জনসংখ্যাকে মেরুকরণের পন্থা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন মোদি। কিন্তু তার নীরবতা নিরঙ্কুশ সমর্থন প্রদান করে চলেছে তার দলের সদস্যদেরই, যারা অহিন্দু সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু করে চলেছে। তার দলের সদস্যরা নিয়মিতভাবে ঘৃণামূলক এবং বর্ণবিদ্বেষী ভাষা ব্যবহার করে চলেছে ভারতের 200 মিলিয়ন মুসলমানদের বিরুদ্ধে, এমনকি সংসদেও। গত রোববার রাজস্থানের একটি সভায় গিয়ে মোদি বলেন, সরকারে থাকাকালীন কংগ্রেস বলেছিল দেশের সম্পদের উপর মুসলিমদের অধিকার সকলের আগে, অর্থাৎ দেশের সম্পদ বন্টন করা হবে তাদের মধ্যে যাদের পরিবারে বেশি সন্তান রয়েছে। অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হবে দেশের সম্পদ। কংগ্রেসের ইশতেহারে বলা হয়েছে, মা বোনদের সোনার গয়নার হিসেব করে সেই সম্পদ বিতরণ করা হবে। মনমোহন সিং এর সরকার তো বলেই দিয়েছে দেশের সম্পদে অধিকার মুসলিমদেরই, আপনাদের মঙ্গলসূত্রটাও বাদ দেবে না। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বিভাজনমূলক ধর্মীয় মতাদর্শের প্রতিফলনমূলক অভিব্যক্তি তার রাজনীতিতে শুরু থেকেই ইন্ধন জুগিয়েছে। দেশের নজরদারি সংস্থাগুলি মূলত তার ভারতীয় জনতা পার্টি বা বিজেপির ইচ্ছার প্রতি আকৃষ্ট হয়েছে। বিদেশে অংশীদাররা ক্রমবর্ধমানভাবে মোদি ভারতে যা করছেন তার প্রতি অন্ধ দৃষ্টি নিক্ষেপ করছে, কারণ তারা ভারতকে চীনের গণতান্ত্রিক কাউন্টার ওয়েট হিসেবে গ্রহণ করেছে। মোদি বিশ্বের সবচেয়ে দক্ষ এবং অভিজ্ঞ রাজনীতিবিদদের একজন, তাই হয়তো মোদি এই দায়মুক্তির প্রদর্শনের চেষ্টা করছেন, বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব পিস এর দক্ষিণ এশিয়া প্রোগ্রামের সিনিয়র উপদেষ্টা ড্যানিয়েল মার্কি। প্রধানমন্ত্রী মোদি আন্তর্জাতিক সম্মানের লক্ষ্যে আধুনিক ভারতের নির্মাতা হিসেবে নিজেকে ফোকাস করছেন, তবে তিনি এমন উত্তরাধিকারও রেখে যেতে চান যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পরে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে দেশটির প্রতিষ্ঠাতা নেতাদের থেকে স্বতন্ত্রভাবে আলাদা। বিজেপির রাজনৈতিক শাখায় যোগদানের আগে মোদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর একজন সৈনিক হিসেবে 1 দশকেরও বেশি সময় কাটিয়েছেন। ভারতকে একটি হিন্দু রাষ্ট্র বানানোর লক্ষ্যে 1925 সালে এই ডানপন্থী সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। যখন স্বাধীন ভারত বিভাজনে সম্মত হয়েছিল এবং মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র পাকিস্তান তৈরি করেছিল, তখন আরএসএস এটিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিল। তখনই ধর্মনিরপেক্ষতা এবং সমস্ত নাগরিককে সমান অধিকারের চিন্তাধারা ধাক্কা খায়। ক্ষোভের শিকার হন মোহনদাস করমচাঁদ গান্ধী। 1 দশক ধরে জাতীয় ক্ষমতায় থাকাকালীন মোদি হিন্দু ভাবধারাকে এগিয়ে নিয়ে যেতে সফল হয়েছেন। তিনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য জম্মু ও কাশ্মীরের আধা স্বায়ত্তশাসন বাতিল করেন। তিনি একটি নাগরিকত্ব আইন প্রণয়ন করেছিলেন যা ব্যাপকভাবে মুসলমান বিরোধী হিসেবে দেখা হয়। তিনি হিন্দু ও মুসলমানদের মধ্যে দীর্ঘ বিতর্কিত একটি প্লটে হিন্দু দেবতা রামের একটি বিশাল মন্দির নির্মাণে সাহায্য করেছেন। সেই জমিতে দাঁড়িয়ে থাকা মসজিদটি 1992 সালে হিংসার কবলে পড়ে। হিন্দু গোষ্ঠীগুলোর দাবি এখানে আগে মন্দির ছিল। রাম মন্দির নির্মাণের এজেন্ডাকে সামনে রেখেই ক্ষমতায় এসেছিলেন মোদি। আরও গভীরভাবে বলতে গেলে মোদি দেখিয়েছেন যে একটি হিন্দু রাষ্ট্রের বৃহত্তর লক্ষ্যগুলি মূলত ভারতের সংবিধানের সীমানার মধ্যেই অর্জন করা যেতে পারে, সাম্য রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠানগুলোকে কো-অপ্ট করার মাধ্যমে। যদিও বিজেপির মুখপাত্র টম ভাদাক্কান বলেছেন, মুসলিমদের বিষয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। ব্যক্তিগতভাবে নয়াদিল্লিতে পশ্চিমা কূটনীতিকরা গণতান্ত্রিক মিত্র হিসেবে সংখ্যালঘুদের টার্গেট করা থেকে শুরু করে বিরোধী এবং ভিন্ন মতের বিরুদ্ধে তার দমনপীড়ন সংক্রান্ত মোদির কিছু পদক্ষেপ নিয়ে তাদের অস্বস্তি যথাসম্ভব আড়াল করার চেষ্টা করেন। তারা স্বীকার করেন যে মোদি বৈশ্বিক ব্যবস্থায় বর্তমান সময়কে বিশেষভাবে কাজে লাগাচ্ছেন। ওয়াশিংটন ভিত্তিক বিশ্লেষক মার্কি বলেছেন, মার্কিন সরকার চীনের অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক প্রতিকূল হিসেবে ভারতকে কাজে লাগানোর জন্য তার জাতীয় স্বার্থের বাইরে গিয়ে বিভিন্ন কারণে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করা থেকে বিরত থেকেছে। এবার ইরান প্রসঙ্গ। শক্তিশালী হচ্ছে ইরান। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইরানের প্রতি আগ্রহ বাড়ছে। তার অংশ হিসেবে বিরল এক সফরে বর্তমানে ইরানে অবস্থান করছে উত্তর কোরিয়ার একটি সরকারি প্রতিনিধি দল। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা KCNA জানিয়েছে, দেশটির বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী ইউন জং হোর নেতৃত্বাধীন সেই প্রতিনিধি দলটি আগের দিন সোমবার তেহরানের উদ্দেশ্যে পিয়ংইয়ং ত্যাগ করেছেন। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি KCNA-র প্রতিবেদনে। আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার সঙ্গে অবশ্য ইরানের সম্পর্ক বেশ পুরনো।
আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সেতুবন্ধন হিসেবে কাজ করেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প। এই প্রকল্পের প্রযুক্তি সরঞ্জাম বিনিময়ের মধ্য দিয়ে কাছাকাছি এসেছে যুক্তরাষ্ট্রের প্রতি চরম বৈরী ভাবাপন্ন দুটি দেশ। ব্যালিস্টিক প্রকল্পের পাশাপাশি এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাবকের নাম রাশিয়া। ইউক্রেন যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে শুরু হওয়া চরম তিক্ততার মধ্যেই ইরান উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা বৃদ্ধির উদ্যোগ নেয় রাশিয়া। এই দুটি দেশ থেকে ক্ষেপণাস্ত্র গোলাবারুদও কিনেছে মস্কো। মিত্রভাবাপন্ন দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ইউন জং হোর তৎপরতা উল্লেখযোগ্য। দক্ষিণ কোরিয়ার সরকারি ডাটাবেইজের তথ্য বলছে, এর আগে সিরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল তার তৎপরতার মাধ্যমে। চলতি মাসের শুরুর দিকে মস্কো সফরে গিয়েছিল উত্তর কোরিয়ার একটি সরকারি প্রতিনিধি দল। সেই সফরের নেতৃত্বেও ছিলেন এই মন্ত্রী। পাকিস্তানের মাটিতে জনসভা করার আগ্রহ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। লাহোরে অবস্থিত আল্লামা মুহাম্মদ ইকবালের মাজার জিয়ারতের পর এক ভাষণে পাকিস্তানে জনসভা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। মঙ্গলবার এই খবর প্রকাশ করেছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়েছে, 3 দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে লাহোরে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট। সেখানে পাকিস্তানের জাতীয় কবি আল্লামা মুহাম্মদ ইকবালের কবর জিয়ারত শেষে রাইসি বলেছেন, সম্ভব নয় জেনেও আমি পাকিস্তানে জনসভা করতে আগ্রহী। এ সময় তিনি তেহরানের সঙ্গে পাকিস্তানের জনগণের সখ্যতার কথাও উল্লেখ করেন। রাইসি আরও বলেন, পাকিস্তান এবং ইরান সবসময়ই এক সুতোয় গাঁথা দুটি প্রাণের মতো। পাকিস্তানের জনগণের সঙ্গে ইরানের একটি বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ফিলিস্তিনিরা সফল বলেও মন্তব্য করেন তিনি। বলেন, গাজায় ফিলিস্তিনিদের ওপর নৃশংসতার বিরুদ্ধে দক্ষিণ এশিয়ার যেসব দেশ একতা প্রকাশ করেছে আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। আমি মনে করি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিরা সফলতা পেয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো রাতে করবেন না। ধরুন কোনো কেনাকাটা, কারোর সঙ্গে চুক্তি করা, নতুন সম্পর্কে আবদ্ধ হওয়া, এই কাজগুলো কখনোই আপনি রাতে সম্পাদন করবেন না। এর জন্য দিনের বেলাকে বেছে নেবেন। দিনের আলোতে যে বিষয়টি আপনি স্পষ্ট ঝলমলে ঝকঝকে দেখতে পাবেন, রাতে তা দেখতে পাবেন না। রাতের আলোয় বা রাতের আলো আধারিতে অনেক কিছু মেকি বিষয় লুকিয়ে থাকে, যেগুলো আপনি দিব্য দৃষ্টিতে নাও দেখতে পারেন। কিন্তু দিনে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেন, তাহলে রাতের চেয়ে সেই দিনের কাজটিতে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং আসুন এইসব গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে রাতটাকে আমরা পরিহার করে দিনটাকে বেছে নেই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার মধ্যপ্রাচ্যের খবর। লেবাননের হিজবুল্লাহ গ্রুপ মঙ্গলবার দাবি করেছে যে তারা উত্তর ইসরায়েলের একর নগরীর ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর তারা এই প্রথম ইসরায়েলের এত গভীরে হামলা চালান। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর আক্রমণে তাদের কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো তথ্য তাদের জানা নেই। তবে মঙ্গলবার সকালে তারা জানিয়েছিল তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় উপকূলে 2টি অ্যারিয়াল টার্গেট প্রতিরোধ করেছে। হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলি হামলায় তাদের এক যোদ্ধার নিহত হওয়ার বদলা হিসেবে এই কাজ করেছে। তারা একটি স্যাটেলাইট ছবিও প্রকাশ করেছে। এতে একর এবং নাহরিয়ার মধ্যে একটি লাল বৃত্ত দেখা যায়। লেবাননে মঙ্গলবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক যোদ্ধা নিহত হয়েছে। গাড়িতে করে যাওয়ার সময় তিনি এই হামলার শিকার হন। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় হতে দেখা যায়। এএফপির এক সাংবাদিক জানান, সীমান্ত থেকে প্রায় 35 কিলোমিটার দূরে উপকূলীয় তায়ার নগরীর কাছে আবু আল আসওয়াদ এলাকায় সর্বশেষ এই হামলার ঘটনা ঘটে। সূত্রটি এএফপিকে জানায়, নিহত যোদ্ধা হিজবুল্লাহর বিমান প্রতিরক্ষা বাহিনীতে একজন প্রকৌশলী ছিলেন। লেবাননের রাষ্ট্রায়ত্ত জাতীয় বার্তা সংস্থা জানায়, ইসরায়েলি বাহিনী তার গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। এএফপির এক সাংবাদিক জানান, ওই ড্রোন হামলায় গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবরে বলা হয়, হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে তাদের রকেট হামলা জোরদার করেছে। রোববার সন্ধ্যায় তারা ইসরায়েলি একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করে। এএফপির পরিসংখ্যান অনুযায়ী গত 7 অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে 377 জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা। তবে নিহতদের মধ্যে 70 জন বেসামরিক নাগরিকও রয়েছে।
এদিকে ইসরায়েল বলছে তাদের দেশের সীমান্তে হিজবুল্লাহ গ্রুপের বিভিন্ন হামলায় ইসরায়েলের 11 সেনা সদস্য ও 8 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে মধ্য আমেরিকার ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকা। দেশটির সরকার জানিয়েছে গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জ্যামাইকার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জ্যামাইকা। সিদ্ধান্তটি জাতিসংঘ সনদের নীতিগুলোর প্রতি জ্যামাইকার দৃঢ় প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ, যা রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি প্রদানকে সমর্থন করে। বিবৃতিতে মন্ত্রী কামিনা জনসন স্মিথ বলেন, জ্যামাইকা দীর্ঘস্থায়ী সংঘাতের সমাধান হিসেবে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফিলিস্তিনিদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার একমাত্র কার্যকর বিকল্প হিসেবে একটি দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে ওকালতি করে চলেছে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে জ্যামাইকা একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে তার সমর্থন জোরদার করল। জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে 142তম দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল জ্যামাইকা। এদিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে ইউরোপের দুই দেশ স্পেন ও আয়ারল্যান্ড। দেশ দুটি আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে জোট বাঁধার ঘোষণাও দিয়েছে। এছাড়া ইউরোপের দেশ নরওয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের সরকারের সঙ্গে গুগলের ক্লাউড কম্পিউটিং চুক্তির বিরোধিতা করায় আরও 20 জন গুগল কর্মী চাকরি হারিয়েছেন। এ নিয়ে সব মিলিয়ে 50 কর্মী এ কারণে চাকরি হারালেন। খবর সিএনএনের। নো টেক ফর দ্য অ্যাপারথাইড শীর্ষক এই গোষ্ঠীর প্রতিবাদকারীরা গত সপ্তাহের মঙ্গলবার গুগলের কার্যালয়ে প্রতিবাদ বিক্ষোভ করেন। সোমবার তারা এক বিবৃতিতে জানান, গুগল আরও 20 জন কর্মী ছাঁটাই করেছে। এর আগের সপ্তাহে আরও 30 জন কর্মী ছাঁটাই করা হয়েছিল। নো টেক ফর দ্য অ্যাপারথাইডের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের অনেকেই প্রতিবাদ বিক্ষোভে অংশ নেননি, বরং তারা পাশে দাঁড়িয়ে এই সমাবেশ দেখেছেন। কর্মক্ষেত্রের এসব তৎপরতায় তাদের অংশগ্রহণও তেমন একটা নেই। বিবৃতিতে আরও বলা হয়েছে, এভাবে কর্মীদের চাকরিচ্যুত করার মধ্য দিয়ে গুগলের মতো মহিরুহ প্রযুক্তি কোম্পানির আগ্রাসী ও প্রতিশোধমূলক আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এদিকে সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে গুগলের মুখপাত্র বলেছেন, সেদিনের প্রতিবাদ বিক্ষোভের কারণে আরও বেশ কিছু কর্মীর চাকরি গেছে তা ঠিক, তবে ওই মুখপাত্র নিশ্চিত করে বলেননি এই দফায় কতজন চাকরি হারিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, গত 16 এপ্রিল গুগলের কার্যালয়ে প্রতিবাদ সমাবেশের কারণে কার্যক্রম ব্যাহত হয়েছে। এই বিষয়ে গুগলের তদন্ত শেষ হয়েছে। এই পরিপ্রেক্ষিতে যারা প্রত্যক্ষভাবে এই কার্যক্রমে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। গুগলের মুখপাত্র আরও বলেছেন, আবারও নিশ্চিত করা হচ্ছে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তারা সবাই 16 এপ্রিল গুগল কার্যালয়ের ভেতরে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছিলেন। বিষয়টি সতর্কতার সঙ্গে একাধিকবার নিশ্চিত করা হয়েছে। কিন্তু সেই প্রতিবাদ সমাবেশ আয়োজনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে, যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের অনেকেই এই সমাবেশে অংশ নেননি বা কার্যালয়ের কার্যক্রমে ব্যাঘাত ঘটাননি। প্রজেক্ট নিম্বাস নামে গুগল ও অ্যামাজনের সঙ্গে ইসরায়েলের $120 কোটি ওই চুক্তি রয়েছে। চুক্তির মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী ও সরকারি বিভিন্ন দপ্তরকে ক্লাউড পরিষেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সহ উন্নত প্রযুক্তি সরবরাহ করে গুগল ও অ্যামাজন। এই চুক্তির বিরোধিতা করে মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত কোম্পানিটির অফিসে শীর্ষ নির্বাহীর কক্ষের সামনে বিক্ষোভ শুরু করেন ওই কর্মীরা। ওই দিন বিক্ষুব্ধরা প্রায় 10 ঘণ্টা এই চুক্তির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন সহ বিক্ষোভ করেন। এই কর্মসূচি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। ওই ঘটনার পর বিক্ষোভে জড়িত 9 জনকে অনধিকার প্রবেশের অভিযোগ এনে গ্রেফতার করা হয়। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট পদ্ধতিতে নির্বাচনের প্রচার না করে আপনি পিছিয়ে পড়ছেন না তো? আপনি যদি একজন জনপ্রতিনিধি হয়ে থাকেন তবে আপনার উন্নয়ন কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আপনি পৌঁছে যাবেন আপনার এলাকাবাসীর একদম কাছে। আপনার উন্নয়নের সকল কার্যক্রমের ডকুমেন্টারি, ভিডিও, রিলস, গ্রাফিক্স তৈরির মাধ্যমে আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে ওয়েব কিংডম সহায়ক ভূমিকা পালন করবে। ইতিমধ্যে ওয়েব কিংডম জনপ্রিয় ও প্রভাবশালী জনপ্রতিনিধিদের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখেছে।
এখনই সঠিক সময়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনার সকল অনলাইন প্রচারণার দায়িত্বের জন্য স্মার্ট কাউকে বেছে নেয়ার। আমাদের সাথে যোগাযোগ করবার মোবাইল নাম্বার 01711158496 এবং 01913089045।